বাসর ঘরে ঢুকে দেখি বউ মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখে অবাক হয়ে হাত থেকে মোবাইলটা ফেলে দিয়েছে। মোবাইলের স্ক্রিনে ইমরান নামটা ভেসে আছে। আমি একবার মোবাইলের দিকে আর একবার তসিবার দিকে তাকিয়ে আছি। তসিবা মাথাটা নিচু করে রাখছে। আমি মোবাইলটা হাতে নিয়ে তসিবার হাতে দিলাম। আমি, ইমরান তোমার কি হয়? তসিবা, খালাতো ভাই। তখনই তসিবাকে জোরে এক ধমক দিয়ে বলছি, আমি, প্রথম রাতে মিথ্যা দিয়ে শুরু করেছো, আর বাকি জীবনটা তাহলে কি করে কাটাবা? তসিবা তুতলিয়ে তুতলিয়ে তসিবা বলে, কিসের মিথ্যা বলছি? যেটা সত্যি সেটা বলছি। ইমরান আমার খালাতো ভাই। আমি, ঠিক আছে, তাহলে ইমরানকে কল করো, আমি ওর সাথে কথা বলবো। তখনই তসিবা আমতা আমতা শুরু করেছে। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তসিবা, সরি মিথ্যা বলার জন্য। সত্যি বলতে ইমরান হলো আমার বয়ফ্রেন্ড। আজকে অনেক কান্না করতেছে, তাই ওকে কল করে সান্ত্বনা দিতেছিলাম। আমি, তার মানে তুমি ইমরানকে অনেক ভালোবাসতে? তসিবা, হ্যাঁ। আমি, তাহলে আমাকে বিয়ে করেছো কেন? তসিবা, সত্যিটা বলবো? আমি, হ্যাঁ বলো। তসিবা, ইমরান এখনো পড়ালেখা করে, আর আমাদের পরিবারে কেউ আমাদের সম্পর্কটা মেনে নিতে চাইছে না। আর এদিকে আব্বু আম্মু আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। আমি, কেন? তসিবা, কারণ আমার ছোট দুইটা বোন আছে, ওদের অত বিয়ে দিতে হবে, তাই আমি বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। আমি, বুঝতে পারছি। আসলে আমাদের সমাজের ছেলে পড়ালেখা করলে বা বেকার থাকলে তাদের কাছে কারো মেয়ে বিয়ে দিতে চায় না। একটা সত্যি কথা বলবে? তসিবা, হ্যাঁ বলেন, কি সত্যি কথা জানতে চান? আমি, আমাকে মন থেকে স্বামী হিসাবে মেনে নিতে তোমার কতদিন লাগবে? তসিবা কিছুক্ষণ চুপ থাকার পর বলে, জানি না, তবে ইমরান আমার হৃদয় জুড়ে সারাটা জীবন থাকবে। আমি, ধন্যবাদ সত্যিটা বলার জন্য। আচ্ছা, আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দেই, তাহলে কি ইমরান তোমাকে মেনে নেবে? তসিবা, এখন শিওর বলতে পারছি না, তবে ইমরান আমাকে অনেক লাভ করে। আমি, ঠিক আছে, ইমরানের সাথে তুমি কথা বলো। যদি ইমরান তোমাকে মেনে নেয়, তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। ডিভোর্সের কথাটা শুনে তসিবা আমার দিকে কেমন জানি একটা মায়াবী চোখে তাকিয়ে আছে। তসিবা, বাসর ঘরে ডিভোর্সের নাম নিলেন? আমি, হ্যাঁ, কারণ তুমি জীবনেও আমাকে মন থেকে স্বামী হিসাবে মেনে নিতে পারবে না। আচ্ছা, তুমি ওই পাশে শুয়ে পড়ো, আমি এদিকে শুয়ে পড়তেছি। আর হ্যাঁ, ইমরান কি বলছে সেই কথাটা আমি সকালে শুনবো তোমার কাছ থেকে। তসিবা, এখন ইমরানকে কল করতাম? আমি, হ্যাঁ করো, তাহলে ইমরান তোমাকে সহজেই বিশ্বাস করতে চাইবে। তসিবা, ঠিক আছে। আমি শুভরাত্রি বলে ঘুমাবার বান করে শুয়ে পড়েছি। তসিবা ইমরানের সাথে কথা বলছে আর কান্না করছে। ইমরানকে তসিবা সব কিছু বলতেছে। হঠাৎ করে তসিবা খাটের উপর থেকে নেমে বারান্দায় চলে গেছে। আমি চোখগুলো বন্ধ করে ঘুমানোর মতো শুয়ে আছি। আরে, আমি তো আমার পরিচয়টাই দিলাম না। আমি আল মোহাম্মদ সৌরভ, একটা কোম্পানিতে চাকরি করি। আব্বু চাকরি করে আর আম্মু বাড়িতে থাকে। বড় আপুর বিয়ে হয়েছে, ওনার বর সরকারি চাকরি করে। এখন অনেক ঘুম পাচ্ছে, বাকি কথা সকালে বলবো, কেমন? পুরনো কিছু স্মৃতি মনে করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে ঠিক মনে নেই। সকালে ঘুম ভাঙনে ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তসিবা শুয়ে আছে। পরনের গহনাগুলো খোলেনি, চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, কাজলগুলা ছেঁতরাই গেছে তার জন্য। মনে হয় সারা রাত অনেক কান্না করেছে। আমি কিছু না বলে ওর গায়ের উপর চাদর দিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করেছি, কিন্তু ভুলে টাওয়াল নিতে মনে ছিল না। একবার শুধু বলছি আমার টাওয়ালটা বলে বের হয়ে দেখি তসিবা আমার টাওয়ালটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে, তুমি আমার টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তসিবা, বারে, তাতে কি আপনি ভুলে টাওয়ালটা ফেলে চলে গেছে তাই? আর যদি কিছু মনে করেন তাহলে যেখানে সেখানে রেখে দিই। আমি, মনে করার কি আছে, দাও আমার কাছে টাওয়াল। হাতে নিয়ে তসিবাকে জিজ্ঞেস করেছি, তাহলে আমাদের ডিভোর্স কবে হবে? তসিবা আমার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে।
আমি আবারও বলছি, ইমরান কি তোমাকে মেনে নেবে যদি আমি তোমাকে ডিভোর্স দেই? তোশিবা: হ্যাঁ নিবে, তবে একটা সমস্যা আছে। আমি: কি সমস্যা? তোশিবা: ইমরানের পড়ালেখা শেষ হতে আরো 9 মাস সময় লাগবে। এই 9 মাস আমাকে আপনার কাছে থাকতে বলছে। আমি: তা কি করে হয়? আর আমার একটা জীবন আছে। আমার আবার কাউকে তো বিয়ে করতে হবে। তোশিবা: ঠিক আছে, বিয়ে করেন। আপনি বিয়ে করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি: আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করব। যতদিন ডিভোর্স না হবে ততদিন তুমি এই বাড়িতে থাকতে পারবে। রাজি থাকলে আমি তোমাকে ইমরানের কাছে যেতে দিব। আর যদি রাজি না হও তাহলে আমার সাথে সংসার করতে হবে। তোশিবা: ঠিক আছে, আপনাকে ডিভোর্স দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব। কথাটা বলে তোশিবা চলে যেতেছে। তখনই শাড়িতে পা লেগে পড়ে যাচ্ছে। আমি তোশিবাকে ধরে নিয়েছি। আমাকে ধরেছেন কেন? ছাড়েন বলছি। তখন তোশিবাকে ছেড়ে দিয়েছি আর তোশিবা ঠাস করে নিচে পড়ে গেছে। আর জোরে এক চিৎকার দিয়ে বলে, আমার কোমরটা বুঝে গেছে, আমি শেষ হয়ে গেলাম। বিয়ের প্রথম রাতে হঠাৎ বাসর ঘরেই যেই মেয়ে তার স্বামীকে বলে বর হিসাবে মেনে নিতে কতদিন লাগবে সে তা ঠিক করে বলতে পারবে না। তার হৃদয় জুড়ে শুধু তার বয়ফ্রেন্ড ইমরান থাকবে। আর যাই হোক, তার সাথে জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয়। আমি তোশিবাকে কথাগুলি বলে রুম থেকে বেরিয়ে আসবো। তখনই তোশিবার কান্না শুনে আব্বা আম্মা সহ সবাই দৌড়ে রুমে এসে গেছে। সবাইকে দেখে তোশিবার চিৎকারের আওয়াজ আরো বেড়ে গেছে। মনে হচ্ছে ইচ্ছে করে তোশিবা কান্না করতেছে আমাকে ফাঁসাতে। আম্মা: কিরে সৌরভ, বৌমা নিচে পড়ে আছে কেন? আমি: আমি কি করে বলবো আব্বা? তাহলে বলবেটাকে শুনি। আমি: যে পড়ে আছে তাকে জিজ্ঞেস করেন, তাহলেই তো হবে। আম্মা: বিয়ের প্রথম দিনে এমন কথাবার্তা বলছিস কেন? বৌমা: তুমি নিচে পড়লে কি করে? আমি ভাবছি কিছু একটা বলে কাটিয়ে দিব, কিন্তু তোশিবা এমন কথা বলছে সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তোশিবা: আম্মা, উনি আমাকে কোলে নিতে চাইছে। আব্বা: হ্যাঁ, তারপর? তোশিবার কথাগুলো সবাই এমন মনোযোগ দিয়ে শুনছে, মনে হচ্ছে জীবনের শেষ কথা শুনছে। আম্মা: আহা, তুমি বৌমাকে বলতে তো দিবে। আব্বা: আমি মুখ চেপে ধরে রাখছি নাকি? আম্মা: মা তোশিমা, তুমি সবটা বলতো। তোশিবা: হ্যাঁ, তারপর আমি না করেছি বলে ইচ্ছে করে কোলের উপর থেকে ফেলে দিয়েছে। ও মা, আমার কোমরটা বুঝি ভেঙে গেছে। মা, মা গো, আমাকে বাঁচাও বলে জোরে জোরে চিৎকার করতে লাগলো। আরে এই মেয়ে তো অনেক ডেঞ্জারাস, এর থেকে যত দূরে থাকা যাবে ততই ভালো থাকতে পারবো। আব্বা: হারামজাদা, তুই তো তোর নিজের বারো নিয়ে চলতে পারিস না, আবার গেছিস বৌমাকে কোলে নিতে। ফের যদি আর কোনোদিন কোলে নেস তাহলে তোর খবর করে ছাড়বো। আম্মা: আরে তুমি কি বলছো এসব? সৌরভের বউকে সৌরভ কোলে নিবে না তো কে নিবে? আব্বা আম্মার কথা শুনে দুলাভাই আর আপু দুজনে হাসতে হাসতে চলে গেছে, সাথে আব্বাও গেছে। আমি: আম্মা, আপনারা পারনে বটে। আমি বড় হলাম, আমার বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। আমি রুম থেকে বের হব, তখনই তোশিবা আমার চিৎকার দিতে লাগলো, এই তোমার সমস্যা কি? এমন করছো কেন? তোশিবা: কোমরের ব্যথাটা তো আমি পাইছি তাই এমন করছি। কোথায় আমাকে টেনে তুলবে না তো না করে উনি চলে যাচ্ছে। আম্মা: হ্যাঁ সৌরভ, বৌমাকে কোলে তুলে খাটের উপর শুয়ে দিয়ে যা। আমি: সত্যিটা যখন জানতে পারবে তখন বুঝবে। দেখে হাত দাও। আমি তোশিবার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছি। তোশিবা আমার দিকে তাকিয়ে হাতটা ধরেছে। তোশিবাকে কোলে নিয়ে খাটের উপর শুয়ে দিব, তখনই তোশিবা আমাকে নিচে ফেলার কি পরিণত হয়েছে দেখছেন? আর যদি আমার সাথে পাঙ্গা নিতে আসেন তাহলে এর পরিণতি কিন্তু ভালো হবে না। আমি: আম্মা, তোমার বৌমা কি বলছে শুনবে? তখনই তোশিবার মুখটা ভয়ে একদম ছোট হয়ে গেছে। আম্মা কি বলছে? আমি: বলতেছে চিন্তা না করতে, তোশিবা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা তোশিবা, তুমি এখন রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, কেমন? তোশিবা: ঠিক আছে, আর শুনেন, তাড়াতাড়ি আসেন। আমি: কেন? তোশিবা: বিকেল আমাদের বাড়ি যেতে হবে তাই।
আমি, তোমার বাড়ি আমি যেতে পারবো না আম্মা, আমি বের হলাম বলে রুম থেকে বেরিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে এসেছি। বিয়ের আগে অনেক ভালো ছিল, এখন বিয়ে করে পুরা মুসিবতে আছি। দূর, রানাকে কল করি, যেই কথা সেই কাজ। রানাকে কল করে বলছি ব্রিজে আসতে। ব্রিজে একা একা বসে আছে, কিছুক্ষণ পর রানা এসেছে। রানা, কিরে তুই এখানে আসতে বলছিস কেন? আমি, কেন এখানে আসা কি বারণ আছে নাকি? রানা, বাদ দে, বল তোদের বাসর কেমন কাটলো? আমি, হ্যাঁ অনেক ভালো। আমি তো ঘুমাইছি আর বউ আমার মোবাইলের তার বয়ফ্রেন্ডের কথা বলছে, মনে মনে কথাগুলো বলতাছি। রানা, কিরে চুপচাপ হয়ে গেলি যে? আমি, তেমন কিছু না, বল তোর কি অবস্থা? রানা, এই চলছে, দুজনে গল্প করে 2 ঘন্টা পার করে দিলাম। সকালে নাস্তা না করে বের হয়েছি, যার কারণে পেট খিদায় চুচু করছে। আমি, রানা চল যাওয়া যাক, একটু পর জোহরে আজান দিবে, নামাজ পড়ে বাড়িতে যাব। দুই দোস্ত মিলে জোহরে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে রানা ওর বাড়িতে চলে গেছে আর আমি আমার বাড়িতে এসেছি। আব্বা, সৌরভ তুই কোথায় ছিলি? আমি, কেন, মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম আব্বা, কিন্তু আমি তো মসজিদে ছিলাম, তোকে দেখিনি কেন? এজন্য আব্বার উপর মেজাজ 360 ডিগ্রি হয়ে যায়। এজন্য আমি কি আমি কি হয়েছে সেটা বলবেন? আব্বা, তোর আজকে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, আর তুই কি না উধাও হয়ে গেলি সকাল থেকে। যা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নি। আমি যাচ্ছি। তড়িঘড়ি করে রুমের সামনে গেলাম, দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেছে। ভেতরে ঢুকে দেখি কেউ নেই। আমি তাওয়াল নিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করে দরজা খুলতে যাব, দেখি দরজা বন্ধ। আর দরজাটা কে বন্ধ করেছে? তখনই রুম থেকে তোসিয়া বলতেছে, তোসিবা, দরজাটা আমি বন্ধ করেছি, যদি আমার কথা মতো চলেন তাহলে দরজাটা খুলে দেব। আমি, দেখো, ফাজলামির একটা সীমা থাকা দরকার। ভালোই ভালোই দরজাটা খুলে বলছি, তা না হলে দরজা ভেঙে ফেলবো, আর দরজা ভাঙলে তোমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখছো? তোসিবা, আগে আমার কথাগুলি শুনেন, তারপর যা বলবেন তাই হবে। আমি রাগ কন্ট্রোল করে বলছি, আচ্ছা বলো, কি কথা বলবে? তোসিবা, যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে ততদিন এই বউ অভিনয়টা করে যেতে হবে, আর আমাদের বাড়িতে আব্বু আম্মুর সামনে আমার সাথে সুন্দর করে কথা বলতে হবে। আর আমি আপনাদের বাড়িতে 9 মাস না, আমি 10 মাস থাকবো। এরপর আপনাকে ডিভোর্স দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব। বলেন আমার সব কথায় রাজি আছেন? আমি, এখন রাজি হয়ে দরজাটা খোলাই, এরপর যা হবার হবে। ঠিক আছে, আমি রাজি, এবার লক্ষ্মী মেয়ের মতো দরজাটা খুলে দাও। তোসিবা, ঠিক আছে। তোসিবা দরজাটা খুলে রুম থেকে দৌড়ে বের হয়ে গেছে। যদি এখন রুমে পাইতাম, ঠিক গালের উপর 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিতাম। ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখি তাসলিয়া আর তাবু, মানে তোসিবার ছোট বোন আর ওর চাচা আব্বু সহ 10 জনের মতো লোক আছে আমাদের নিতে। ওনাদের সবাইকে একসাথে সালাম দিয়ে কুশল বিনিময় করে নিলাম। আব্বা, সৌরভ, সবাই তোর জন্য অপেক্ষা করছে, যা ওদের সবার সাথে বসে লাঞ্চ করে নে। আমি, জি করতেছি। সবার সাথে বসে লাঞ্চ করে নিলাম। তাবু আর তাসলি 2 শালে আমার 2 হাত ধরে রাখছে। 2 শালে আমাকে হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়েছে। তাবু, আপু, তোর বর দেখে চুপচাপ, কোনো কিছুই বলে না। তোসিবা, ওর মাথা ব্যথা কাল রাত থেকে বেড়ে গেছে, তাই সবাই চুপচাপ বসে আছে। 1 ঘন্টা পর শ্বশুর বাড়িতে এসে পৌঁছালাম। শাশুড়ি আমাদের বারণ করে নিয়েছে শাশুড়ি আমাদের বরণ করে নিয়েছে। কিছুক্ষণ নিচে বসে সবার সাথে কথা বলে ডিনার করে নিলাম। ডিনার শেষে তাবু আমাকে তোসিবার রুমে এনে দিয়ে সোজা বের হয়ে গেছে। আমি রুমে ঢুকে দেখি রুমটা অনেক সুন্দর করে সাজানো, তবে যে খাট তার উপর 2 জন প্রকৃত স্বামী স্ত্রী থাকা যাবে, কিন্তু আমাদের মতো স্বামী স্ত্রী থাকা মানে যুদ্ধ করার সমান হবে। তোসিবা গরম 1 গ্লাস দুধ হাতে রুমে ঢুকেই বলে, তোসিবা, নেন, দুধটা খেয়ে নেন, আম্মু আপনার জন্য পাঠিয়েছে। আমি দুধ খাই না, আপনি খেয়ে নেন। তোসিবা, বুঝতে পারছি আমাকে বিশ্বাস করতে পারছেন না। আচ্ছা তাহলে আমি নিজেই খেয়ে নেই। আমি, আচ্ছা তুমি ঘুমাবে কোথায়? তোসিবা, খাটের উপর। আমি, তাহলে কোথায় ঘুমাবো? তোসিবা, খাটের উপর। কেন, আপনার বান্ধবী মানা করছে আমার সাথে ঘুমাতে? আমি, বাজে কথা বলবে না, আমার কোনো বান্ধবী নেই। তোসিবা,
থাকবে কি করে? এমন হাদার আমের মতো ছেলেকে কোনো মেয়ে পছন্দ করবে শুনি? আমি একটা নয় অনেক মেয়ের সাথে লাইন মারতে পারি, বুঝলেন? আচ্ছা, রাত অনেক হয়েছে, আমি ঘুমাই। তোসিবা: ঠিক আছে, ঘুমান। তোসিবা এসে পাশে শুয়ে পড়ছে। আমি ঘুমের ভান করে তোসিবাকে জড়িয়ে ধরেছি। তোসিবা আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। কিছুক্ষণ পর দেখি তোসিবা শোয়া থেকে উঠে দরজাটা খুলে বাইরের দিকে গেছে। আমি উঠে তোসিবার পিছন নিতে লাগলাম। তাকিয়ে দেখি তোসিবা সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছে। কিন্তু তোসিবা এত রাতে ছাদের দিকে যাচ্ছে কেন? নিজের স্ত্রীকে ছাদের উপর রাত 12টার সময় অন্যের সাথে হেসে হেসে কথা বলতে দেখে একটুও অবাক হয়নি, বরং নিজের প্রতি অনেকটা বিরক্ত হয়েছি বলতে পারেন। কারণ বাসর রাতে তোসিবা আমাকে ওর মনের সব কথা বলে দিয়েছে। তাও কেন জানি আমি তোসিবার সাথে ওর বাপের বাড়িতে এসেছি। তোসিবা আমাকে ওর স্বামী হিসাবে মেনে নিলেও ইমরান ওর হৃদয় জুড়ে থাকবে, এই একটা কথা আমার কানে বারবার বাজতে থাকে। আচ্ছা, এখন যেহেতু এতটা কষ্ট করে ছাদের উপর এসেছি, দেখে যায় তোসিবা কার সাথে এমনভাবে হেসে কথা বলতেছে। যখন আর একটু সামনে গেলাম, তখনই পুরা ছাদ লাল, নীল, হলুদ আর সাদা লাইটের আলোতে জ্বলে উঠেছে। আর সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ বলে চিল্লায় উঠছে। তাবু আর তাসলিম এসে তোসিবাকে জড়িয়ে ধরেছে। তাসলিম: আপু, তুই কি দুলাভাইকে সাথে নিয়ে এসেছিস? বাহ, 2 দিনে এত মায়া! স্বামী ছাড়া কোথাও যাওয়া বারণ আছে নাকি? তোসিবা: আরে আপনি কখন আসছেন? আমি এদিক সেদিক তাকাছি, তখনই তাবু বলে: তাবু, দুলাভাই, আপু তো আপনাকে বলছে। আমি: মানেটা কি? আমাকে তো তুমি আসতে বলছো। তোসিবা: আমি বলছি কখন? আমি: তোসিবা, তুমিও না, তুমি তো আমাকে ইশারা দিয়ে ছাদে আসতে বলছো। শ্বশুর: বুঝতে পারছি, আচ্ছা এখন বাদ দাও, আসো বাবা, এই তোসিবা নে, কেকটা কেটে নে। তোসিবা: হ্যাঁ, আসতেছি। তোসিবা গিয়ে কেক কেটে প্রথমে ওর আব্বুকে, তারপর তাবু আর তাসলিকে খাইয়ে দিয়েছে। তাবু: আপু, সৌরভ ভাইকে খাওয়াবি না কেক? তোসিবা: সরি, ভুলে গেছি। তোসিবা কেক নিয়ে আমার দিকে আসছে, আর আমি মোবাইলটা শুধু কানে নিয়ে কথা বলার মতো করে নিচে নেমে এসেছি। তোসিবা আমার পিছু পিছু কেক নিয়ে নিচে নেমে চলে আসছে। এই, আপনি কেক না খেয়ে চলে আসছেন কেন? আমি: অন্যের স্ত্রীর হাতে আমি কেক খেতে যাব কেন? তোসিবা: মানে? আমি: বাংলা বুঝতে সমস্যা হয় নাকি? তোসিবা: আপনি এমন কেন শুনি? আমি: আমি যেমনই হই না কেন, তাতে তোমার কোনো সমস্যা হবে না। অনেক রাত হয়েছে, এখন ঘুমাবো, দেখি সরেন। তোসিবা: আমি জানি কেন আপনি কেক খেতে চাচ্ছেন না। আমি: হ্যাঁ, তা তো তুমি ভালো করে জানতে পারছো। এখন সরো, আমার ঘুম পাচ্ছে। তোসিবাকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়েছি। তোসিবা: কেক খেয়ে নেন, আমাকে কোনো উপহার দিতে হবে না। আমি বুঝতে পারছি আমাকে গিফট করতে হবে বলে কেক খাচ্ছেন না। আমি: অন্যের গার্লফ্রেন্ডকে আমি কেন উপহার দিতে যাব? আর তাছাড়া তুমি আমার কেউ না। যদিও বিয়ের একটা বন্ধনে জড়িয়ে আছি ঠিকই, কিন্তু সেটা মাত্র লোক দেখানো। তোসিবা: আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, কিন্তু আমার ভাগ্য খারাপ, কারণ আপনার কাছে আরও 10 মাস থাকতে হবে আমাকে। আমি: 10 মাস কেন? তুমি না বলছো 9 মাস? আর 9 মাস থেকে তো 4 দিন চলে গেছে, আর মাত্র 8 মাস 26 দিন থাকবে। আর এই সময়গুলা যে কি করে কাটাবো সেটা আমি চিন্তা করতেছি। তোসিবা: আরও 9 মাস 26 দিন 11 ঘন্টা আবার আপনার বউ হয়ে থাকতে হবে। এরপর আপনাকে বলতে হবে না, আমি নিজেই আপনাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে চলে যাব। আমি: 9 মাস না, 8 মাস, এর বেশি একদিন রাখবো না। দেখি পেঁচাল কম করে আমাকে ঘুমাতে দাও। তোসিবা সরে গেছে, আমি শুয়ে পড়েছি, সাথে তোসিবাও। দুজনে দুই দিক মুখ করে শুয়ে আছি। তখনই তোসিবা বলে: তোসিবা, আচ্ছা, আপনি কি কখনো কোনো মেয়েকে ভালোবেসেছেন? আমি: আমাকে কি পাগলা কুত্তা কামড় দিয়েছে আমি অন্যের বউকে পাহারা দিতে যাব? তোসিবা: মানে? আমি: তুমি এত কিছু বুঝবে না, এখন ঘুমাও, আর সকালে উঠে ফজর নামাজ পড়বে। তোসিবা কোনো কথা বলেনি। আমি
ঘুরে তোশিবার দিকে তাকিয়ে দেখি তোশিবা স্বপ্নের দেশে চলে গেছে। তোশিবার ঘুমের চেহারাটা দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। তোশিবার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখে ঘুম চলে আসছে বলতেও পারবে না। সকালে আজান শুনে ঘুম ভাঙে তোশিবাকে মুখ ঘুম থেকে ডেকে তুলে আমি নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তোশিবা শুয়ে আছে, চুলগুলা এলোমেলো হয়ে আছে। না, এত সুন্দর ঘুমটা ভাঙার দরকার নেই। আমি শাওয়ার নিতে চলে গেছি ওয়াশরুমে। শাওয়ার শেষ করে বের হয়ে দেখি তোশিবা রুমে নেই। আমি কাপড় পরে রেডি হয়েছি, কারণ আজকে বাড়িতে যেতে হবে। ওইদিকে অফিসে আজ থেকে জয়েন করতে হবে। এখন তোশিবাকে বাড়িতে রেখে আমি অফিসে চলে আসব। রুম থেকে বের হব তখনই তোশিবার সাথে ধাক্কা খেয়েছি। তোশিবা, ও মা গো বলছে, তখনই তোশিবার মুখ চেপে ধরেছি আমি। ওই তোমার গলার এত আওয়াজ কেন? তোশিবা, উম উম আমি, আরে করছে কেন? তখনই তোশিবা ওর মুখ থেকে আমার হাতটা সরিয়ে বলে, তোশিবা, মুখ চেপে ধরে রাখলে কথা বলবো কি করে? আমি, এত কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে বাড়িতে রেখে আমি অফিসে যাব। তোশিবা, আজকে আমার কলেজে যেতে হবে। আমি, কেন? তোশিবা, দরকার আছে। আর আমি আপনার আব্বুকে বলছি বিয়ের পর আমার ফাইনাল পরীক্ষা দেব। উনি রাজি হয়েছে, তাই তো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। তোমাকে আমি পড়ালেখা খরচ দিতে পারবো না। তোশিবা, দিতে হবে না, আমি টিউশন করি, এতে আমার হয়ে যায়। আমি, যা খুশি তা করো, তাতে আমার কি। দেখি সামনে থেকে সরো। তোশিবা সরে গেছে। আমি রুম থেকে বেরিয়ে এসেছি। নিচে নেমে সোফায় বসেছি। এমনি তাবু আর তাসলিম দুই শালি দুই দিকে বসেতে দুজনে দুই দিক থেকে খুঁচা দিতে লাগলো। আর আমিও সহ্য করতে না পেরে 2 টাকা কাতুকুতু দিতে লাগলাম। দুজনের সাথে দুষ্টামি করতেছি। এমনি তোশিবা এসে হাজির। আমি তোশিবার দিকে তাকিয়ে ওদেরকে ছেড়ে দিলাম। তোশিবা, দুষ্টুমি শেষ হলে খেতে আসেন। তাসলিম, দুলাভাই, আপুর সাথে ঝগড়া করেছেন নাকি? আমি, আরে না, চলো খেতে যাব। সবাই বসে একসাথে নাস্তা করেছি। নাস্তা শেষ করে শ্বশুর শাশুড়িকে সালাম করে তাবু আর তাসলির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোশিবার সাথে রাস্তায় তেমন কোনো কথা হয়নি। সকালে রাস্তায় জ্যাম নেই, তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। বাড়ির ভিতরে ঢুকে আম্মাকে বলে বাইকের চাবিটা নিয়ে অফিসের জন্য রওনা দিব। তখনই তোশিবা, আপনি অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যাবেন। আমার তো কোনো কাজ নেই, দেখি সরো, এমনিতে আমার দেরি হয়ে যাচ্ছে। তোশিবা, দেখেছেন আম্মা, আপনার ছেলে আমাকে সাথে নিয়ে যেতে চাইছে না। আরে আম্মা আসলো কেন? দূর থেকে কিছু একটা বলে এখান থেকে নিয়ে যায়। আমি, হয়েছে, আম্মাকে বলতে হবে না, আমি তোমার সাথে মজা করেছি, আসো বসো। তোশিবা এসে বাইকে বসেছে। আমি বাইক চালাচ্ছি। কিছুটা পথ যাওয়ার পর দেখি ম্যাডাম রাস্তায় দাঁড়িয়ে আছে। ম্যাডামের কাছে যেতেই বলে, ম্যাডাম, আরে সৌরভ তুমি আরে সৌরভ তুমি সাথে নতুন বউ নিশ্চয়। ম্যাডামের কথা শুনে তোশিবার দিকে তাকিয়ে দেখি তোশিবা অনেকটা আগ্রহের সাথে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছে। তখনই আমি বলি, আরে না ম্যাম, ও তো আমার কাজিন, কলেজে যাবে, তাই সাথে নিয়ে এসেছি। সামনে ওর কলেজে। আপনার গাড়ির কি হয়েছে? ম্যাডাম, হঠাৎ করে গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আর আজকে অনেক জরুরি একটা মিটিং আছে, এখন কি যে করি। আমি, তোশিবা, তুমি একটু বাইক থেকে নামো। তোশিবা, কেন? আগে নামো, তারপর বলছি। তোশিবা বাইক থেকে নেমে দাঁড়িয়েছে। নাও 50 টাকা, তুমি রিক্সা করে কলেজে যাও। আর ম্যাডাম, আপনি আসেন, আমিও অফিসে যেতেছি। তোশিবা দাঁড়িয়ে আছে 50 টাকা হাতে, আর আমি ম্যাডামকে বাইকে বসিয়ে চলে আসছি। বাসর ঘরে তোশিবা যখন বলেছিল আমার বয়ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য কল করেছি, তখন ইচ্ছা করছিল ঘাড় ধাক্কা দিয়ে বাসর ঘর থেকে বের করে দেই, কিন্তু নিজের বিবেক বাধা হয়ে দাঁড়িয়েছে। যাক, আজকের তার উচিত জবাব দিতে পারছি। 50 টাকা হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা তোশিবার চেহারাটা যা লাগছে না, মনে হচ্ছে ঈদের দিন শোক পালন করছে। একদম ঠিক কাজ করেছি, ম্যাডামকে নিয়ে অফিসে চলে এসেছি। ম্যাডাম, সৌরভ, তোমাকে ধন্যবাদ। আজকে যদি লেট হতো তাহলে অনেক বড় একটা ডিল মিসিং হয়ে যেত। ম্যাডাম, এইটা তো আমার কর্তব্য ছিল। আমি আর ম্যাডামে দুজনের কক্ষে গিয়ে বসেছি।
যাক, এখন থেকে যদি ম্যাডামের একটু বকা কম খায় তবে বেচারি তোশিবার জন্য অনেকটা খারাপ লাগছে। 50 হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আজ অনেকদিন পর অফিসে এসেছি, একটু কাজে মনোযোগী হই। হাতের কাজ শেষ করেছি, এমনি ম্যাডাম এসে বলে, ম্যাডাম সৌরভ, তোমার একটু বের হতে হবে। আমি, ম্যাডাম কোথায়? ম্যাডাম, বিএমসি কলেজ যেতে হবে। আমি, সেখানে কেন? ম্যাডাম, আমার মেয়ে রেনুকে একটু কলেজ থেকে বাড়িতে নিয়ে যেতে হবে। আমি, কিন্তু ম্যাম, আপনার ড্রাইভারকে পাঠিয়ে দেন। ম্যাডাম, সৌরভ, তোমার মনে নেই আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, আর গাড়ি এখন মিস্ত্রির কাছে। প্লিজ তুমি যাও। আমি, ঠিক আছে যাচ্ছি, তবে আমি আজকে আর অফিসে আসতে পারবো না কিন্তু। ম্যাডাম, ঠিক আছে। আমি আপনার মেয়ের একটা ছবি বা মোবাইল নাম্বার যদি দিতেন তাহলে চিনতে সুবিধা হতো। ম্যাডাম, তোমার ছবি তুলে অলরেডি রেনুকে মেসেজ করে দিয়েছি, তুমি গেলে সে তোমাকে চিনে নেবে, এখন যাও। আমি, ঠিক আছে। অফিস থেকে বেরিয়ে সোজা বিএমসি কলেজের সামনে এসেছি। কলেজের গেটে বাইক থামিয়ে দেখি তোশিবা একটা ছেলের সাথে কথা বলতেছে। আরে তোশিবা এই কলেজে পড়ে কাম সারছে। আমি হেলমেট না খুলে তোশিবার কাহিনীগুলো দেখছি, মনে হচ্ছে এই ছেলেটা ইমরান হবে। দেখতে তো মাশাল্লাহ যে কোনো মেয়ে প্রেমে পড়বে। ইমরানের তুলনা আমি এতটা স্মার্ট না, তবে ওকে দেখে মনে হচ্ছে ও গরিব পরিবারের সন্তান। হেলমেট খুলে এদিক সেদিক তাকাচ্ছি, কাউকে তো দেখছি না। দূরে ম্যাডামকে একটা কল করি। যখনই কল করতে যাব তখনই একটা জিন্স আর গেঞ্জি পরা মেয়ে আমার দিকে এগিয়ে এসে বলে, আম্মুকে ফোন করতে হবে না, আমি রেনু, আর আপনি সৌরভ, তাই না? আমি, হ্যাঁ আমি সৌরভ, চলেন আপনাকে নিয়ে যাই। রেনু বাইকে বসে তখনই আমার চোখে তোশিবার চোখ পড়ে গেছে। আমি বাইক নিয়ে চলে এসেছি। তোশিবা আমাকে ডাক দিতে চাইছে, কিন্তু আমি রেনুকে নিয়ে চলে এসেছি। রেনু, ভাইয়া আপনার বউ কেমন আছে? আমি, তুমি জানলে কি করে আমার বউ আছে? রেনু, আম্মু বলছে আপনি বিবাহিত। দূর, ভাবছি একটু ভাব লাগামু ম্যাডামের মেয়ের সাথে, আর ম্যাডাম সব গন্ডগোল করে দিয়েছে। আচ্ছা, আপনার বউয়ের কোনো ছবি আছে? আমি, কেন? রেনু, একটু দেখবো। আমি, দেখা লাগবে না, এমনিতেই গরম ভাতে পানি ঢেলে দিছে, আবার আসতে বউয়ের ছবি দেখতে। তোমার বাসায় এসে গেছি, নামো। রেনু অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু আমি দেখাইনি। রেনুকে রেখে আমি সোজা বাড়ির দিকে চলে আসছি। বাড়ির দিকে একটু দূরে দেখি তোশিবা একটা ছেলের বাইক থেকে নামছে। তোশিবা নামার পর ছেলেটা টাটা দিয়ে চলে গেছে। আমি এগিয়ে বাড়ির গেটে গেছি। আমাকে দেখে তোশিবা বলে, তোশিবা, আমার বয়ফ্রেন্ডকে দেখছেন? আপনার থেকে অনেক সুন্দর, আর ওর বাইকটা দেখছেন? আমি, হ্যাঁ দেখছি, কলেজের নাম করে বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে যাও। যদি আব্বু আম্মু দেখে না তাহলে কলেজে যাইতে হবে না, সোজা তোমার বাড়ি পাঠিয়ে দেবে। তোশিবা বলছে আপনাকে? আমি কখন বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারছি? আপনি আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে ম্যাডামকে যে সাথে নিয়ে গেছেন সেইটা শ্বশুরমশাই দেখছে। আমি, মানে কি করে দেখছে? তোশিবা, আমি বলে দিয়েছি। আর ওই সময় শ্বশুর মশাই রাস্তা দিয়ে যাচ্ছে, আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেছে, তখন আমি বলে দিয়েছি। আমি, কাম সারছে আজকে তো আমার 12টা বাজবে। তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই নাকি? তোশিবা, আপনার কোনো বুদ্ধি আছে? আমি, তোমার থেকে বেশি আছে। দেখি সরো, আজকে রাতে বাসায় থাকা যাবে না। তোশিবা, যদি বুদ্ধি থাকতো তাহলে একা একটা মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে চলে যেতেন না। ভাগ্যটা ভালোই, তাই আব্বা এসে আমাকে কলেজে নিয়ে গিয়েছিল। আর আপনাকে একটা কথা বলতে বলছে। দুজনে ঝগড়া করতে করতে বাড়ির ভিতরে ঢুকে আমাদের রুমে চলে আসছে। আম্মু কিছু একটা বলছে, কোনো উত্তর দেয়নি। আমি, কি কথা? তোশিবা, আজ রাতে আব্বার বসের 50 বছর বিবাহ বার্ষিকী উপলক্ষে ওনার বাড়িতে পার্টি দিয়েছে। বলছে আমাকে আর শাশুমাকে সাথে নিয়ে পার্টিতে যেতেন। আমি, তোমাকে নিয়ে পার্টিতে? হি হা হা, মজা পাইলাম। আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তোশিবা বলছে পার্টিতে সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে যেতেন। যদি না যান তাহলে পিঠের উপর লাঠি পড়বে। আমি, তবে রে দেখাচ্ছি তোমাকে বলে তোশিবাকে ধরতে যাব, তখন তোশিবা দৌড়ে চলে গেছে। তোশিবা অনেক চঞ্চল টাইপের মেয়ে, হাসি মশকরা একটু বেশি করে। আমি ফ্রেশ হতে চলে গেছি। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসেছি। তোশিবাকে কোথায় দেখছি না। রুম থেকে বেরিয়ে কিচেন রুমে গিয়ে দেখি আম্মুর সাথে রান্নার কাজে সাহায্য করছে। আমাকে দেখে আম্মা বলে,
আম্মা, সৌরভ তুই কিন্তু কোথায় বের হবি না, আজকে তোর আব্বার বসের বাড়িতে পার্টি আছে। আমি, আচ্ছা তাহলে তোমরা রেডি হয়ে নাও, আমি রানার সাথে দেখা করে আসি। বাসা থেকে বেরিয়ে রানাকে কল করেছি, রানা ব্রিজে এসেছে। দুজনে কিছুক্ষণ গল্প করে দুজনে যার যার বাড়িতে চলে আসলাম। আমি মন খারাপ করে বাড়িতে এসেছি। এমনি তোশিবা বলে, তোশিবা মনে হচ্ছে বউ মরে গেছে, এমন ভাব করে রাখছেন চেহারাটা। আমি, মরে গেলে এমন করে রাখতাম না, সবার সাথে পার্টিতে যেতাম। তোশিবা, আমি মরে যাই আর বেঁচে থাকি 9 মাস 26 দিন পর তো চলে যাব। আমি, যাও তাতে আমার কি, দেখি সরো, আমার মাথা ব্যথা করছে। তোশিবাকে ঝাড়ি মেরে রুমে এসে শুয়ে পড়েছি। ঘন্টাখানেক রেস্ট নিলাম, ঘুমের ভান করে শুয়ে আছি। এমনি তোশিবা এসে ওর হাতের ছুরি গুলার আওয়াজ করতেছে কানের কাছে। আমি শুয়ে আছি, তোশিবা হাত সরাতে যাবে, তখনই আমি ঘুরে শুয়েছি আর তোশিবা আমার বুকের উপর আর আমার ঠোঁট তোশিবার গালে। দুজন কিছুক্ষণের জন্য থমকে গেলাম। তোশিবা নিজেকে ছাড়িয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে গিয়ে দেখি আম্মা আর তোশিবা একদম রেডি। আম্মা, সৌরভ তোর আব্বা অনেকবার কল করেছে আমরা বের হয়েছি কিনা, চল এমনিতে দেরি হয়ে যাচ্ছে আমাদের। আমি, হ্যাঁ চলেন। তোশিবা নীল কালার চুড়িদার সাথে ম্যাচিং চুড়ি, লম্বা চুল, একদম কল্পনা নীল পরীকে হার মানিয়েছে। বারবার তোশিবার দিকে চোখ যাচ্ছে। আমার আর তোশিবা মুচকে মুচকে হাসতেছি। তোশিবা আমার সাথে সামনে বসেছে আর আম্মা পিছনে। আমি ড্রাইভিং করতেছি, জ্যামের কারণে 1 ঘন্টা পর শাহেদ আঙ্কেলের বাড়িতে এসেছি। বাড়ির সামনে দেখিয়ে আব্বা দাঁড়িয়ে আছে, আমাদের দেখে এগিয়ে এসেছে। আব্বা, সৌরভ আমি তোর আম্মাকে নিয়ে যাই, তুই তোশিবাকে সাথে নিয়ে আয় কেমন। আমি, ঠিক আছে। গাড়িটা পার্কিং করে আমি নেমে বাড়ির ভেতরে হাঁটা দিয়েছি। তখনই তোশিবা এসে আমার ডান হাতটা জড়িয়ে ধরেছে। তোশিবার এমন কাণ্ড দেখে আমি অনেকটা অবাক হয়ে গেছি। আমি তোশিবার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে যাব, তখনই তোশিবা বলে, তোশিবা ছাড়িয়ে নেবেন না। আমি, কেন। তোশিবা, দেখেন না সব কাপল এমনভাবে ভিতরে যাচ্ছে, তাই আমারও এমনভাবে যাব, প্লিজ না করবেন না। আমি, ঠিক আছে চলো বলে দুজনে ভিতরে ঢুকছি। তখনই একজন এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আরে সৌরভ তুমি এখানে, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কতদিন পর তোমাকে এখানে দেখলাম। তখনই তোশিবা বলে, তোশিবা আরে অনেকক্ষণ জড়িয়ে ধরেছেন, এবার ছাড়েন। যখন আমাকে ছাড়ছে আমি দেখে তো বিশ্বাস করতে পারছি না। আমি, শ্যালো তুমি এখানে নাও। শ্যালো তুমি এখানে, তাও আবার আমাকে জড়িয়ে ধরছো। শ্যালো, হ্যাঁ ধরেছি, সেই যে গেলে, আজ 2 বছর পর দেখা হলো, তা কেমন আছো। আমি, ভালো বলতে যাব, তখনই তোশিবা বলে, তোশিবা হ্যাঁ অনেক ভালো আছে, এখন ছাড়েন। এই আপনি চলেন তো, শাশুমা ডাকছে ওইদিকে যেতে। শ্যালো, সৌরভ তুমি বিয়ে করে ফেলছো। আমি, হ্যাঁ। তোশিবা তুমি যাও, আমি আসতেছি। তোশিবা আমাকে ছাড়তে চায়নি, কিন্তু কি বুঝে ছেড়ে কিছুটা পথ গেছে। আমি তোশিবার দিকে তাকিয়ে আছি, হঠাৎ করে দেখে তোশিবা মাথা ঘুরে নিচে পড়ে যেতেছে। আমি দৌড়ে গিয়ে তোশিবাকে ধরতে যাব, ঠিক ওই সময় আমার আগে ইমরান এসে তোশিবাকে ধরে নিয়েছে। আমি দৌড় থামিয়ে অন্যদিকে চলে যেতেছি। তখনই পরের পার্ট দেখার জন্য কমেন্ট করুন।